সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দিগন্ত বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন আহমদ মতিউর রহমান, সিনিয়র সাংবাদিক, দৈনিক নয়াদিগন্ত। মতিউর, আপনাকে স্বাগত স্টুডিওতে। আপনাকে অভিনন্দন। আজকে আমরা তো জানেন ভেনেজুয়েলায় যেটা হচ্ছে আর কি, তেল রাজনীতির শিকার হয়ে গেল কিনা ভেনেজুয়েলা, এবং এমনিতে রেজিম চেঞ্জ প্রকল্প যুক্তরাষ্ট্রের তো এটা দীর্ঘদিনের ইতিহাস। আপনি যদি ইরাকের দিকে তাকান, লিবিয়ার দিকে তাকান, সিরিয়া বা বিভিন্ন দেশের উপরে দেখেন, এবং এখন যে ইরানে যে বিক্ষোভ হচ্ছে, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্টকেও কিন্তু এরই মধ্যে হুমকি দিয়েছেন। তো এটা নতুন কিছু না, কিন্তু ভেনেজুয়েলায় এই শাসন পরিবর্তন বা প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নেওয়ার পেছনে কি তেল রাজনীতি মুখ্য? আপনি কি মনে করেন? আপনি সঠিক ধরেছেন। যদিও আমেরিকা বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাচ্ছে, মূলত ভেনেজুয়েলা তেলের রাজনীতির শিকার। তার তেলের মজুদ, তেলের বাজারে তার অবস্থান, আমি বিষয়টা তার একটু পরে আসছি। আমেরিকা কি বলে অভিযানটা শুরু করেছে দেখবেন। তাদের অভিযোগ কি, ভেনেজুয়েলার নেতৃত্বে একটি অংশ তাদের ঘনিষ্ঠ নেটওয়ার্ক বহুদিন ধরে মাদক সাম্রাজ্য এবং সহজ রুট করে দিচ্ছে, যেটা আমেরিকায় যায় বলে তাদের অভিযোগ, এবং এ কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়। এটা আমেরিকার বয়ান। কিন্তু বিশ্লেষকরা যেটা বলছেন, এর পেছনে কঠিন সত্যটি লুকিয়ে আছে, সেটা হচ্ছে আপনি যেটা বলেছেন, সেই তেল রাজনীতি। অর্থাৎ ভেনেজুয়েলাকে কোনো না কোনোভাবে আষ্টেপৃষ্টে বেঁধে ভেনেজুয়েলার তেল ভান্ডারকে আমেরিকার অংশ করা এই আক্রমণের লক্ষ্য। আপনি দেখবেন ওপেক এবং অন্যান্য ক্ষেত্রে ভেনেজুয়েলার তেলের ক্ষেত্রে একটি বিরাট অবস্থান রয়েছে। তারা উৎপাদনকারী, রপ্তানিকারক। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদ রয়েছে ভেনেজুয়েলায়, 303 বিলিয়ন ব্যারেল। এটাই আসলে কাল হয়েছে। আরেকটি জিনিস হচ্ছে যে আমেরিকায় যে আপনার তেল শোধনাগার গুলো তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে আপনার হালকা তেলের উপর নির্ভর করে, এবং এর জন্য কিন্তু আপনার মধ্যপ্রাচ্যের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রকে নির্ভর করতে হয়। তো ভারী তেল পরিশোধনের ক্ষেত্রে যে প্রযুক্তিগত পরিবর্তনের যে বিষয়টি, এখানে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প তো সরাসরি বলেছেন যে আমরা ভেনেজুয়েলায় যে আপনার অভিযান চালিয়েছি, তার অর্থ এবং তার খরচ, এবং সেখানে মার্কিন সৈন্য থাকারও খরচ ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ থেকেই উঠে আসবে। ঠিকই বলেছেন। আসলে এটাই মূল লক্ষ্য। তেল উদ্ধার করে সেই তেলের খরচ দিয়ে তারা বলছে ভেনেজুয়েলার জনগণের জীবনমান উন্নয়ন করবে। তো কতখানি করবে, এটা নিয়ে বিশ্লেষকদের যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ তিনি অভিযানটা শুরু করেছেন মাদকের কথা বলে, লক্ষ্যচ্যুত হয়ে। আধুনিক বিশ্বে এরকম একটি ঘটনা ঘটবে, সেই 1989 সালের ঘটনার পর ঠিক অনুরূপ আরেকটি ঘটনা এরকম ঘটবে। একজন নির্বাচিত, যেভাবেই হোক, প্রশ্নবিদ্ধ নির্বাচনই হোক, যাই বলি না কেন, এই নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারকে এইভাবে হটিয়ে দিবে আমেরিকা, এটা অনেকেই ভাবতেই পারে নাই। শনিবার দিন মানুষ সারা বিশ্বে এটা নিয়ে একটা বিশাল সংবাদে পরিণত হয়েছে। অবশ্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন যে বিপজ্জনক নজির, এবং চীন ইতিমধ্যে মাদুরো এবং তার স্ত্রীকে অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। স্পেন, জার্মানি দেশগুলো আপনার আন্তর্জাতিক রীতিনীতি মেনে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে। এমনকি ভেনেজুয়েলাও কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আপনার বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। তা আসলে কি মানে এগুলো কোনো ফল হবে, নাকি মানে মাইট ইজ রাইট, বা এইটারই আবার বিশ্ব মানে পুনরাবৃত্তি দেখবে? এখানে দুটো জিনিস দেখবার আছে। ভেনেজুয়েলার সেনাবাহিনী, ফায়ার পাওয়ার, এগুলো খুবই দুর্বল। মাত্র 3 কোটি লোকের দেশ ভেনেজুয়েলা।
নানান ঘটনার মধ্য দিয়ে তারা দুঃখ কষ্টে জীবনযাপন করছিল। মাদুরোর বিরুদ্ধে অভিযোগ, তিনি সেগুলোর দিকে খেয়াল দেননি, ইত্যাদি ইত্যাদি ওদের তেলের উপরে তো মার্কিন নিষেধাজ্ঞাও ছিল, মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে, যার ফলে তারা সেগুলোকে ইউটিলাইজ করতে পারেনি, সংকটগুলো তৈরি হয়েছে। এখন প্রতিক্রিয়াটা দেখাচ্ছে চীন, রাশিয়া, মালয়েশিয়া, তাদের কথার মধ্যে যথেষ্ট জোর আছে, কিন্তু এটা কতখানি তারা মেন করতে পারবে এ নিয়ে বিশ্লেষকদের মধ্যে সন্দেহ রয়েছে। তারা এটাকে বলেছে স্বাধীন দেশের উপরে এরকম একটা হস্তক্ষেপ, এটা অবৈধ একটা হস্তক্ষেপ, এটা বলেছে। চীনও বলেছে, আর রাশিয়া বলেছে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য, চীনও বলেছে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য, মালয়েশিয়া কঠোর ভাষায় নিন্দা করেছে। আপনি তো বললেন জার্মানি সহ বিভিন্ন দেশ, আসলে গোটা বিশ্বই একটা স্বাধীন দেশকে এইভাবে গণতন্ত্রের পথে আনা, এইভাবে এটা মনে হয় না সম্মত, যদিও সেখানে গণতন্ত্রের ঘাটতি রয়েছে। না, লক্ষণীয় যে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সরাসরি বলছেন যে সেখানে সেভরন থেকে শুরু করে মার্কিন তেল গ্যাস কোম্পানিগুলোকে বের করে দেওয়া হয়েছিল এবং সেখানে এই মার্কিন কোম্পানিগুলো আবার নতুন করে বিনিয়োগ করবে। কিন্তু এই যে দীর্ঘদিন যে মার্কিন নিষেধাজ্ঞা ছিল, সেখানে আপনার ভেনেজুয়েলার তেল খাতগুলোতে তেমন কোনো রপ্তানি আয়ও আসেনি, উন্নয়নও হয়নি, এবং 50 বছর ধরে সেখানে পাইপলাইনের কোনো ডেভেলপমেন্ট হয়নি। সেইখানে যদি আবার আপনার তেল খাতটাকে সক্রিয় বা উন্নয়ন করতে হয়, কমপক্ষে আপনার মানে $58 বিলিয়ন প্রয়োজন হবে। এবং ট্রাম্প বলছেন যে এই সমস্ত অর্থ ভেনেজুয়েলার তেল বিক্রি করেই, মানে কইয়ের তেলে কই ভেনেজুয়েলা আপনার তেল সম্পদ হারাবে আর কি, তেল সম্পদ হারাবে। দেশটি গণতন্ত্রের নামে যেটা হবে সেটা আসলে জনগণের শাসন কতখানি থাকবে। আপনি লক্ষ্য করবেন ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর যে বিরোধী দল নির্বাচনের কার্যকরী অভিযোগ করেছিল, তারা কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থেকেছে। হ্যাঁ, এটা একটা লক্ষণীয় বিষয়। এবং ভাইস প্রেসিডেন্ট আপনার ডেলসি রড্রিগেজ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিন্তু মার্কো রুবিওর সাথে কথাও বলেছেন। তো সবকিছু মিলিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, আর তেলের ক্ষেত্রে ভেনেজুয়েলা কষ্টে আছে, ইরানের উপরে নিষেধাজ্ঞা আছে, ভেনেজুয়েলার উপরে নিষেধাজ্ঞা আছে। ভেনেজুয়েলার উপরে আরেকটা দোষারোপ ছিল যে ইরানের ভূমিকা, তার তেল সম্পদ রপ্তানির ক্ষেত্রে ইরান থার্ড কান্ট্রির মাধ্যমে অথবা জাহাজ পাল্টিয়ে অথবা পতাকা বদল করে সেগুলো রপ্তানিতে সহযোগিতা করেছে। এই কৌশল অবলম্বন করার পরেও কিন্তু তেলের বাজারে সেই আগের চেহারায় ভেনেজুয়েলা ফিরতে পারেনি, যার ফলে তাদের দারিদ্র্য রয়ে গিয়েছিল, যার ফলে তাদের সংকটগুলো রয়ে গিয়েছিল। এই সংকটগুলো বিরোধী দলের মানে প্রচার প্রচারণায় জোর জুগিয়েছে, কিন্তু আলটিমেটলি দেশের সার্বভৌমত্ব প্রশ্নে এগুলা নতুন করে আসছে এবং বিশ্বব্যাপী যে নিন্দা এবং প্রতিবাদ হচ্ছে, এই বিষয়গুলোকে আপনার অবশ্যই বিবেচনা করা উচিত। না, বিবেচনা তো আমরা অবশ্যই করব, কিন্তু এই ধরনের বিবৃতি, সর্বস্ব, নিন্দা এবং দুঃখ প্রকাশ আমরা আগেও দেখেছি অন্যান্য দেশের ক্ষেত্রে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে। এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস কিন্তু বলেছেন যে, ভ্যানিটি ফেয়ারকে উনি বলেন যে এই যে অভিযানটা চললো প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে, এটি বৈধ কিনা। সেক্ষেত্রে উনি বলেছেন যে না, এটা কংগ্রেসের অনুমোদন নেওয়ার ক্ষেত্রে যদি ভেনেজুয়েলার মাটিতে কোনো রকম উনি অভিযান পরিচালনা করেন, সেক্ষেত্রে প্রয়োজন হয়। তো হেলিকপ্টার দিয়ে আমরা দেখেছি যে মাদুরোকে তুলে নেওয়া হয়েছে আর কি, এইভাবে অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো উনি একটা বিবৃতি দিয়েছেন। তো এটা কতটুকু গ্রহণযোগ্য? জি, আপনি ঠিকই বলেছেন। এই বিষয়টা নিয়ে আসলে গত আগস্ট থেকে প্রস্তুতি চলছিল। সেপ্টেম্বরে প্রচারণা শুরু হয়, অক্টোবরে বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ভেনেজুয়েলা খুবই ক্ষুব্ধ হয়। এই ক্ষুব্ধ হওয়ার আর এর পিছনে আমেরিকার প্রভাব রয়েছে বলে তারা মনে করে। এই বিষয়টা আসলে কিন্তু এই সংকটটাকে উস্কে দিয়েছে। তখন এই হামলার যখন প্রসঙ্গ আসছিল, তখন মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের সদস্যরা অনেকেই বিরোধিতা করেছেন। বেশ কয়েকজনের নাম এখানে উল্লেখ করা যায়।
তারা বিরোধিতা করেছেন যে এইভাবে আমরা করতে দিতে পারি না, এটা বৈধ হবে না। কিন্তু আপনি যেটা বলছেন তাদের আসলে সেই জোটটা কতখানি ছিল সেটা নিয়ে প্রশ্ন আছে। জি, সেটা আছে, কিন্তু খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটরা কিন্তু এই ট্রাম্পের এই অভিযানকে বা মাদুরকে তুলে আনার বিষয়টিকে মোটেও সমর্থন দিচ্ছেন না। তারা বলছেন যে এটি একটি মানে অসম যুদ্ধ, এবং যেখানে মার্কিন প্রেসিডেন্টের উচিত তার দেশের জনগণের কল্যাণের দিকে মনোযোগ হওয়া, এবং একটি নির্দিষ্ট কৌশল ছাড়া দীর্ঘদিন ভেনেজুয়েলায় মার্কিন সৈন্যদের থাকতে হবে। বিশেষ করে সাবেক যোগাযোগ সচিব মিস্টার পিট বলেছেন যে এটা আসলে কোনো মানে গ্রহণযোগ্য অভিযান নয়। ঠিকই বলেছেন, কারণ ডেমোক্রেটরা এই বিষয়টাকে গ্রহণ করছে না, এবং প্রতিনিধি পরিষদের সিনেটে বহু সদস্য এই বিষয়টাকে সমালোচনা করেছে। তারা এমনও বলেছে যে ভেনেজুয়েলায় হামলা করতে গেলে ওখানকার একটা আইন, মানে ওখানকার একটা অনুমোদন নিতে হবে, কিন্তু ট্রাম্প সেটা কিন্তু তোয়াক্কা করেননি। এই প্রতিবাদগুলো হয়েছে সত্য, কিন্তু সেগুলো অতখানি জোরালো ছিল বলে আমরা মনে করতে পারি না, কারণ তাহলে এই ঘটনাটা এইভাবে ঘটতে পারতো না। জি না, কিন্তু ডেমোক্রেটদের আরেকটি অভিযোগ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক পরিস্থিতি সেটির থেকে নজরটা অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য ট্রাম্প এই ধরনের অভিযান চালিয়েছে ভেনেজুয়েলায়। জি, এটা তো হতেই পারে, এটা তো খুবই যুক্তিসঙ্গত অর্থনৈতিকভাবে খুব একটা সুবিধা করতে পারছেন না কথা মিস্টার ট্রাম্প, এবং আপনার যে উন্নয়নের কথা বলা হয়েছিল সেটা কাঙ্ক্ষিত মাত্রা হয়নি, এবং বলা হচ্ছে যে একটি বিদেশি দেশ চালানোর চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোযোগ দেওয়া উচিত তার দেশের জনগণের কল্যাণের দিকে। ট্রাম্প ক্ষমতায় আসার পরে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো যথাযথভাবে তিনি রক্ষা করতে পারেননি, যার ফলে অভ্যন্তরে অবশ্যই ক্ষোভ রয়েছে, বিক্ষোভ রয়েছে। তারপরে তিনি যে অনেকগুলো নীতি নিয়েছেন, অনেকগুলো ব্যবস্থা নিয়েছেন, এগুলো কিন্তু মার্কিন জনগণ গ্রহণ করেনি, যার ফলে এই ক্ষত কাটিয়ে উঠবার জন্য হয়তো ওই যে আপনি যেটা বললেন শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা পরিস্থিতি হয়তো তিনি সৃষ্টি করেছেন, আমারও তাই মনে হয়। আচ্ছা, কিন্তু আপনার কি মনে হয় যে জাতিসংঘের আরো জোরালো ভূমিকা নেওয়া উচিত কোন স্বাধীন সার্বভৌম দেশে যদি পরাশক্তির এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা কি জাতিসংঘ এখন পর্যন্ত নিতে পেরেছে? আমার তো মনে হয় এই নিয়ে জাতিসংঘের একটা বৈঠক ডাকা উচিত ছিল, এটা করা উচিত ছিল তার সদস্য দেশের স্বার্থ রক্ষার প্রশ্নে, কিন্তু তারা কেন বিলম্ব করছে? জাতিসংঘকে আমরা আরো শক্তিশালী রূপে, আরো প্রতিরোধের জায়গাতে আমরা দেখতে চাই, কিন্তু জাতিসংঘ সেভাবে রিয়েক্ট করছে না। নিরাপত্তা পরিষদ বা অন্যান্য পরিষদের বৈঠক বলেন, কোনো কিছুরই খুব একটা দেখা যাচ্ছে না। তো জাতিসংঘ একটা সদস্য দেশে এবং একটা স্বাধীন সার্বভৌম দেশে আরেকটা দেশ এইভাবে হামলা করে তাকে বিপদগ্রস্ত করবে, এই জিনিসটা তো কোনো ক্রমেই অনুমোদন করতে পারে না। জাতিসংঘ কেন এটা সহ্য করছে, এটা বিশ্লেষকদের প্রশ্ন। স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বলেছেন তিনি যুদ্ধ চান না, তিনি সাধারণত ব্যবসা বা অর্থনৈতিক উন্নয়নের দিকে বেশি নজর, এবং আফগানিস্তানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পরিণতি কি হয়েছে এটা বিশ্ববাসীর জানা। সেখানে উনি শান্তির পুরস্কারও দাবি করেছেন, শান্তিকামী হিসেবে নিজেকে জাহির করে। কিন্তু মার্কিন পররাষ্ট্রনীতি কি মানে বারবার এই ধরনের রেজিম চেঞ্জ মানে জড়িয়ে যায়, যুদ্ধে জড়িয়ে যায় অন্য দেশের বিরুদ্ধে কোন একটা মানে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে? আসলে মার্কিন অর্থনীতি কি যুদ্ধের উপরে অনেকটা নির্ভরশীল? তা বলতে পারেন, কারণ অস্ত্র বিক্রি করে তাদের বিরাট মুনাফা হয়, যুদ্ধের নতুন একটা ফ্রন্ট খুলতে পারলে তাদের জন্য সুবিধা, এটা তো খুবই একটা প্রাসঙ্গিক বিষয়। এখানে যে জিনিসটা তারা করতে চাচ্ছে সেটা হলো, আপনি যে বলছিলেন নোবেল শান্তি পুরস্কার চান, তো এখন এই হামলার ঘটনাটা কিন্তু নোবেল শান্তি পুরস্কারের চেয়ে নেগেটিভ দিকেই চলে গেল। তিনি ইরান, ইসরায়েল এবং আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ
এবং গাজা ভূখণ্ডে লড়াই, এই সবগুলোর বিষয়ে তিনি কার্যকর ভূমিকা রাখছেন বলে দাবি করেন, কিন্তু বাস্তবে তা কার্যকরতা দেখা যাচ্ছে আমরা না। দেখেছি সেখানে মার্কিন অস্ত্র সরবরাহ তো কমেনি, অস্ত্র সরবরাহ, অর্থ সহায়তাও কমেনি। অর্থ সহায়তা কমেনি, অস্ত্র সরবরাহ ঠিক আছে, তারপরে তারা বিপুলভাবে সহযোগিতা করছে। এমনকি গাজায় আপনার ত্রাণ সরবরাহ ঠেকানো বাধা দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলি অপচেষ্টার বিরুদ্ধেও কার্যকরভাবে যুক্তরাষ্ট্র কিছু করতে পারে। কোনো কিছুই বলেনি। অনেকগুলো ত্রাণ সংস্থা গাজায় যাতে ঢুকতে না পারে সেই ব্যাপারে ইসরায়েল যে নিষেধাজ্ঞা দিয়েছে এটার বিষয়ে তারা তেমন কোনো কথা বলছে না। হ্যাঁ, এ থেকে বোঝা যায় আসলে শান্তির চেয়ে যুদ্ধটাকেই মনে হয় তিনি প্রাধান্য দিতে চান। তা না হলে এই হঠাৎ করে এরকম একটা ঘটনা কেন তিনি ঘটিয়ে ফেলবেন সেটা বিশ্লেষকরা অনেকে মনে করছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ মতিউর ভাই আমাদের স্টুডিওতে আসার জন্য। সময় শেষ, আজ এই পর্যন্তই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, খোদা হাফেজ।